যে দেখো তাহলে গ্রুপ 2A অ্যালকালি মেটালস কে বি, এমজি, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এইগুলো মোটামুটি তোমার হচ্ছে গিয়ে এরপরে যে মৌল আছে সে হচ্ছে তেজস্ক্রি, ওকে নিয়ে আমরা কাজকর্ম করব না। তাহলে গ্রুপটি এই যে মৌলগুলো রয়েছে, প্রথম কথা হচ্ছে এদের পারমাণবিক ব্যাসার্ধ। স্বাভাবিক নিয়মেই পারমাণবিক ব্যাসার্ধ এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে গিয়ে এইরকম, ইনার্ট কোর, তার সঙ্গে হচ্ছে NS2। তাহলে এর ক্ষেত্রে হবে He2S2, নিয়ন 3S2, আর্গন 4S2, ক্রিপ্টন 5S2, জেনন 6S2। এগুলো হচ্ছে এদের সাধারণ ইলেকট্রনিক কনফিগারেশন। তার মানে দেখা যাচ্ছে এদের প্রত্যেকের বাইরে কক্ষে দুটো করে ইলেকট্রন রয়েছে। এবার দুটো করে ইলেকট্রন এরা কিন্তু পেয়ার্ড হয়ে রয়েছে। যেহেতু পেয়ার্ড হয়ে রয়েছে এরা কিন্তু সবাই ডায়াম্যাগনেটিক, মানে এদের ম্যাগনেটিক মোমেন্ট 0, কারণ ম্যাগনেটিক মোমেন্ট নির্ভর করছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। এখানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন নেই। এরপরে পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধটা কেমন না, বি থেকে বেরিয়াম অর্থাৎ বেরিলিয়াম থেকে বেরিয়াম পর্যন্ত কি হচ্ছে না, এদের সাইজগুলো ক্রমাগত বড় হতে থাকছে। তাহলে সাইজগুলো ক্রমাগত বড় হয়ে যাওয়ার জন্য পারমাণবিক ব্যাসার্ধ ক্রমাগত এখান থেকে এই পর্যন্ত বাড়ছে। তারপর হচ্ছে ঘনত্ব। ঘনত্বটা কি হয় না, যেহেতু এদের সাইজগুলো ছোট, যখন কেলাস তৈরি করছে, কেলাস তৈরি করার সময় দুটো পরমাণু এদের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ একটা পরমাণু তার চারিদিকে অন্যান্য যে পরমাণুগুলো রয়েছে ওই মৌলে, তারা মিলে যখন কেলাসটা তৈরি করছে, দুটো পরমাণুর মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা কম হওয়ার জন্য একক আয়তনে পরমাণুর সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, যার জন্য এদের ঘনত্ব বেশি হচ্ছে। ক্রমাগত কমতে কমতে কি হবে, দূরত্ব বাড়ার জন্য কমছে। কত দূর কমছে না, ক্যালসিয়াম পর্যন্ত কমছে। তারপরে স্ট্রনসিয়াম থেকে বেরিয়াম পর্যন্ত কি হচ্ছে, বাড়ছে। কেন বাড়ছে না, যেহেতু পারমাণবিক গুরুত্ব বেড়ে যাচ্ছে, যার জন্য অটোমেটিক্যালি এরপর থেকে বাড়তে শুরু করেছে ঘনত্ব। এইবার দেখো আয়নীভবন বিভব। স্বাভাবিক নিয়মে বি থেকে বিএ পর্যন্ত আয়নীভবন বিভবের ক্রমাগত কি হবে, কমবে। স্বাভাবিক নিয়মে বি থেকে বিএ পর্যন্ত পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে শুরু করে। পারমাণবিক ব্যাসার্ধ যেহেতু বাড়তে শুরু করেছে, যার জন্য কি হচ্ছে, যার জন্য আয়নীভবন বিভবের মানও কমতে শুরু করেছে। তাহলে মেটালিক প্রপার্টি কি হচ্ছে, বি থেকে বিএ পর্যন্ত ক্রমাগত বেড়েছে। এরপর হচ্ছে শিখা। শিখা পরীক্ষা আগে বলেছি যে ওটা হচ্ছে গিয়ে কেনিসন বর্ণালী, তার টেকনিকটাও বলেছিলাম যে শিখাটা কেন দেয় না, ইলেকট্রন উত্তেজিত এই উচ্চতর শক্তি স্তরে যায়, তার জন্য তারা হচ্ছে গিয়ে যখন আবার স্বাভাবিক স্তরে ফিরে আসে তখন হচ্ছে বাকি এনার্জিটা ছেড়ে দেয়। তাহলে বি এবং এমজি এই যে দুটো মৌল রয়েছে, এই দুটো মৌল কিন্তু শিখা পরীক্ষায় বর্ণ এরা দেখায় না। কেন দেখায় না, যেহেতু এদের সাইজ ছোট, যার জন্য শেষ কক্ষে যে ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনগুলোকে কি করতে হবে, দ্যাট আর বিন স্ট্রংলি বাউন্ডেড বাই দ্য নিউক্লিয়াস যে তীব্রভাবে আকর্ষিত অবস্থায় রয়েছে। সুতরাং সেই ইলেকট্রনকে উত্তেজিত করে উচ্চ শক্তি স্তরে নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ শক্তির দরকার, সেই শক্তিটা কিন্তু ফ্লেম আমাদের দিতে পারে না, বুনসেন বার্নার সেই শক্তি দিতে পারে না, যার জন্য এখান থেকে ইলেকট্রন উত্তেজিত হয়ে উচ্চ শক্তি স্তরে যেতে পারে না। এই যেতে পারে না বলেই স্বাভাবিক অবস্থায় ফেরার সময় শক্তি ত্যাগ করতে পারে না, যার জন্য ওরা শিখা কোনো বর্ণের শিখাই তৈরি করে না। তার মানে কি হচ্ছে, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম এরা কোনো শিখা তৈরি করে না। বাকি যারা রয়েছে তারপরে ধরো হচ্ছে গিয়ে ক্যালসিয়াম রয়েছে, স্ট্রনসিয়াম রয়েছে, বেরিয়াম রয়েছে। ক্যালসিয়াম কি শিখা তৈরি করে, এ হচ্ছে গিয়ে ইটের ন্যায় লাল কিন্তু ক্ষণস্থায়ী, ইটের ন্যায় লাল কিন্তু ক্ষণস্থায়ী। এ হচ্ছে গিয়ে ইটের ন্যায় লাল কিন্তু দীর্ঘস্থায়ী।
দীর্ঘস্থায়ী। বেরিয়াম কি? বেরিয়াম হচ্ছে কচি কলা পাতার রং, অ্যাপল গ্রিন কালারটা, অ্যাপল গ্রিন, এই কালারটা ওরা শো করে। এইবার দেখো এদের মেটালিক প্রপার্টি বোঝা গেল, যে মেটালিক প্রপার্টি যেটা, সেই মেটালিক প্রপার্টিটা আস্তে আস্তে কমতে শুরু, আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। তাহলে মেটালিক প্রপার্টি যদি বাড়ে, তাহলে এদের যে অক্সাইডগুলো রয়েছে, সেই অক্সাইডগুলোর ক্ষারীয় প্রকৃতি ক্রমাগত বাড়তে আরম্ভ করবে। ইন্টারেস্টিং কেস হচ্ছে বেরিলিয়াম। এই বেরিলিয়াম অক্সাইড যেটা, সেই বেরিলিয়াম অক্সাইডটা যে উভধর্মী অক্সাইড, কারণ এর হচ্ছে গিয়ে ক্ষারীয় প্রকৃতি পুরোপুরি নেই, বরঞ্চ কিছুটা আম্লিকও রয়েছে, অর্থাৎ এটা উভধর্মী অক্সাইড। কারণ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল তৈরি করে, যেমন ধরো বিইও প্লাস 2HCl তৈরি করবে BeCl2 প্লাস H2O। সিমিলারলি বিইও প্লাস NaOH তৈরি করবে Na2BeO2, বেরিলেট করছে প্লাস H2O। তার মানে যেহেতু এর অক্সাইড অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করেও লবণ জল তৈরি করছে, আর এখানেও তাই তৈরি করছে, লবণ জল তৈরি করছে, এই কারণে আমি বলবো এই উভধর্মী অক্সাইড হিসেবে কাজ করছে। কিন্তু বাকি যারা রয়েছে তাদের অক্সাইডগুলো সব কি ক্ষারীয় অক্সাইড। তাহলে যেহেতু বেরিলিয়াম থেকে বেরিয়াম পর্যন্ত মেটালিক প্রপার্টিটা বাড়ে, মেটালিক প্রপার্টিটা বাড়ার জন্য কি হচ্ছে না, এদের অক্সাইডগুলো বেশি কি ক্ষারকীয় হবে। এইবার বিজারণ ধর্মের ক্রম। বিজারণ ধর্ম মানে কি? যাদের আয়নীভবন বিভবের মান যত কম হবে তারা তত তাড়াতাড়ি ইলেকট্রন ছাড়বে এবং বিজারক হিসেবে আচরণ করবে। তা যেহেতু বি থেকে বিএ পর্যন্ত পরমাণুর আকার বেড়ে যায়, যার জন্য কি হবে, এদের বিজারণ ধর্মটা কি হবে, ক্রমাগত বাড়তে শুরু করবে। আর যাদের মেটালিক প্রপার্টি যত বাড়বে, তার মানে ইলেকট্রন ছাড়ার প্রবণতা তত বাড়বে, তার জন্য বিজারণ ধর্মটাও তত বাড়বে। বিয়ের ইলেকট্রন ছাড়ার প্রবণতা বেশি, যার জন্য এদের বিজারণ ধর্মটাও বেশি। এদের যে হাইড্রক্সাইডগুলো রয়েছে, আচ্ছা তার আগে একটা কথা বলে নিই, অ্যামোনিয়ার যে জলীয় দ্রবণ, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানে অ্যামোনিয়াতে যদি আমি এই এলিমেন্টগুলোকে যদি আমি ডিজলভ করি, তাহলে কি হবে? বেরিলিয়ামের কথা বাদ দাও, বেরিলিয়ামের তোমার হচ্ছে খানিকটা অধাতু ধর্ম রয়ে গিয়েছে। বেরিলিয়াম ছাড়া আর যে সমস্ত মেটালগুলো রয়েছে এখানে, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, সেই ক্ষারীয় মৃত্তিকা ধাতু যারা রয়েছে তারা সবাই অ্যামোনিয়াতে গিয়ে কি করবে না, লাল বর্ণের দ্রবণ তৈরি করবে। কারণ কি? কারণ হচ্ছে কি, ওরা অ্যামাইনো অ্যাসিড ইলেকট্রন তৈরি করবে। ধরো এ হচ্ছে দুটো ইলেকট্রন ছাড়বে, দিয়ে তৈরি করবে কি M+2। তাহলে এই M+2 যখন অ্যামোনিয়া যুক্ত হবে, তখন প্রথমে তৈরি করবে MnH3X+2, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড। আবার দেখো এই যে দুটো ইলেকট্রনকে তৈরি করেছে, তাই ইলেকট্রন NH3Y2-, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড ইলেকট্রন তৈরি করছে। তাহলে এখানেও অ্যামাইনো অ্যাসিড হয়ে গেছে, এখানেও অ্যামাইনো অ্যাসিড ইলেকট্রন তৈরি করে ফেলেছে। এই অ্যামাইনো অ্যাসিড ইলেকট্রন করে কি না, আমাদের যে 7টা রং রয়েছে দৃশ্যমান আলো, সেই দৃশ্যমান আলোর নীলটাকে শোষণ করে এবং লাল বর্ণ ত্যাগ করে, যার জন্য দ্রবণটা হচ্ছে গিয়ে লাল ধর্ম প্রদর্শন করে। আর একটা বিষয় কি হয়েছে না, যেহেতু অ্যামাইনো অ্যাসিড ইলেকট্রন প্রচুর পরিমাণে পাওয়া যায়, যার জন্য এই মেটালগুলোর অ্যামোনিয়াতে যখন সলিউশন করব, তখন হচ্ছে হাইলি রিডিউসিং এজেন্ট হবে, অর্থাৎ হাইলি রিডিউসিং প্রপার্টি এরা শো করবে। এইবার এই যে মৌলগুলো রয়েছে, তাদের হাইড্রক্সাইডগুলোর ক্যারেক্টারটা কীরকম হবে এবং তাদের হচ্ছে গিয়ে ক্ষারীয় ধর্মটা কেমন হবে এবং জলে দ্রাব্যতাটা কেমন হবে জানতে হবে। ধরো BOH থেকে হচ্ছে গিয়ে MgOH, তারপরে হচ্ছে গিয়ে CaOH, স্ট্রনসিয়াম হাইড্রক্সাইড, তারপর হচ্ছে বেরিয়াম হাইড্রক্সাইড। এই যে হাইড্রক্সাইডগুলো রয়েছে, এদের জলে আগে বলি এদের ক্ষার ধর্মীয়তাটা কেমন হবে। দেখ, ক্ষার ধর্মিতা মানে হচ্ছে গিয়ে জলীয় দ্রবণে যে যত দ্রবীভূত হয়ে OH- আয়ন ত্যাগ করে। এখন তাহলে আগে প্রথমে জলের দ্রাব্যতাটা নিয়ে একটু আলোচনা করা যাক। খেয়াল করে দেখো, এই বি এবং OH, যেহেতু বি সাইজটা ছোট,
যার জন্য এদের মধ্যবর্তী দূরত্বটা কি অনেক কম। দূরত্বটা কম হওয়ার ফলে কি হচ্ছে, দূরত্বটা কম হওয়ার ফলে বা এর আধান ঘনত্বটা বেশি, তাহলে এদের জালিকা শক্তির মানটা কি হবে, অবশ্যই বেশি হবে। জালিকা শক্তির মানটা যদি বেশি হয় দুভাবে ব্যাখ্যা করা যায়। এদের মধ্যে দূরত্বটা কম হওয়ার জন্য জালিকা শক্তির মান কি অনেক বেশি। জালিকা শক্তির মান বেশি হয়ে যাচ্ছে, তার তুলনা হাইড্রেশন এনার্জি, যেটা হাইড্রেশন এনার্জি বেশি ঠিক কথা, কিন্তু তার সত্ত্বেও জালিকা শক্তির মানটা বেশি হওয়ার জন্য কি হবে, একে ভাঙতে পারছে না। কিন্তু বিএ এবং ওইচ এদের মধ্যবর্তী দূরত্ব বেশি, জালিকা শক্তির মান কম, এক্ষেত্রে জালিকা শক্তির মানের চেয়ে হাইড্রেশন এনথালপি কি হচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, যার জন্য সহজে ভেঙে বিএ প্লাস এবং ওইচ মাইনাস আয়ন তৈরি করছে। আবার দেখো আরেক দিক দিয়ে ব্যাখ্যা করা যায়, বি প্লাস টু এর আধান ঘনত্ব অনেক বেশি, কারণ সাইজটা কি ছোট, আধান ঘনত্ব বেশি হওয়ার জন্য কি হচ্ছে না, এদের ফ্যাজান্স রুল অনুযায়ী এদের বন্ধন প্রকৃতিটা কি হচ্ছে, সমযোজী প্রকৃতি, আর এদের বন্ধন প্রকৃতিটা কি হচ্ছে, তড়িৎযোজী প্রকৃতি। যার জন্য জলীয় দ্রবণ, জল তো পোলার দ্রাবক, সেখানে কে বেশি আয়নিত হবে, যেটা আয়নীয় চরিত্রের সে বেশি আয়নিত হবে। তাহলে বিএওএইচ হোল টুয়াইস আয়নিত হয়ে গিয়ে কি তৈরি করবে, ওএইচ মাইনাস আয়ন তৈরি করবে। যার জন্যই ক্রমাগত ক্ষার ধর্মের ক্রমটা হচ্ছে দিস গ্রেটার দ্যান দিস গ্রেটার দ্যান দিস গ্রেটার দ্যান দিস। তাহলে জলের দ্রাব্যতাটা কি হবে, দ্রাব্যতার ক্রমটাও হবে এইটা। তাহলে দ্রাব্যতার বিষয়টা বোঝাতে পারলাম যে যেহেতু তোমার কি হচ্ছে না, এদের জালিকা শক্তির মানটা ক্রমাগত আস্তে আস্তে কমতে আরম্ভ করছে, তাকে সুপারসিড করছে কে না, হাইড্রেশন এনার্জি, যার জন্য হচ্ছে কি এদের দ্রাব্যতা ক্রমাগত কি হচ্ছে, বাড়তে শুরু করেছে। এটা দ্রাব্যতারও ক্রম অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে গিয়ে এদের ক্ষারকীয়তা মানে ক্ষারীয় ধর্মের প্রকৃতিটাও এখান থেকে ব্যাখ্যা করা গেল। এরপরে এদের যে কার্বনেটগুলো রয়েছে, এদের কার্বনেটগুলোর তাপীয় স্থায়িত্ব, ধরো আমি বলছি BCO3, MgCO3, CaCO3, SrCO3, BaCO3, আমি বলছি এদের যে কার্বনেটগুলো রয়েছে এই কার্বনেটের তাপীয় স্থায়িত্ব। তাপীয় স্থায়িত্ব মানেটা কি, তাপীয় স্থায়িত্ব মানে হচ্ছে তাপ দিলে ওরা হচ্ছে থেকে যাবে, তাপ দিলে থাকবে, ভাঙবে না। আরে তাহলে ভাঙবে মানে ভেঙে কি তৈরি করবে, সাধারণত এই যে MCO3 একে হিট দিলে হওয়া উচিত MO প্লাস CO2, এইটা হওয়া উচিত MO প্লাস CO2। এখন প্রশ্ন হচ্ছে এমোতে কনভার্ট তাড়াতাড়ি তাদেরই হবে যাদের ক্ষেত্রে এমোর জালিকা শক্তির মান বেশি। তাহলে জালিকা শক্তির মানটা ডিপেন্ড করছে কার ওপরে, জালিকা শক্তির মানটা ডিপেন্ড করছে এই দুটো যে পরমাণু রয়েছে বা দুটো বিপরীত আয়ন রয়েছে তাদের মধ্যবর্তী দূরত্বের উপর। যাদের দূরত্ব যত কম হবে স্বাভাবিক নিয়মে তাদের জালিকা শক্তি বেশি হবে। তাই এখানে দেখা যাচ্ছে বির সাইজটা ছোট, সুতরাং বি এবং ও এদের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্ব কি অনেক কম, যার জন্য এদের জালিকা শক্তির মান কি হচ্ছে, জালিকা শক্তির মানটা অনেক কম হচ্ছে। আর জালিকা শক্তির মান জালিকা শক্তির মানটা অনেক বেশি হয়ে যাচ্ছে, যার জন্য সহজেই BeCO3 চেষ্টা করবে যে BeO-তে কনভার্ট হতে। অন্য দিক থেকে BeCO3 কি হচ্ছে না, BA সাইজটা বড়, সুতরাং আমি যদি বলি BaO এবং BeO কার জালিকা শক্তি বেশি, অবভিয়াসলি BeO-র বেশি, সুতরাং BeO স্টেবল। আর BaO-র ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু এদের দূরত্বটা অনেক বেশি জালিকা শক্তির মান কম, যার জন্য স্বাভাবিক নিয়মে কি হবে, স্টেবিলিটিটা অনেক কম হবে, যার জন্য BeCO3 ভেঙে BaO-তে কনভার্ট হতে চাইবে না, whereas BeCO3 সহজেই ভেঙে BeO-তে কনভার্ট হতে চাইবে। তাহলে এই কারণেই আমার কি দাঁড়িয়ে যাচ্ছে, জিনিসটা দাঁড়িয়ে যাচ্ছে যে তাপীয় স্থায়িত্বের ক্রম যেটা হচ্ছে অবভিয়াসলি এর ক্রম সবচেয়ে কম, মানে এটা তাপ দিলে খুব তাড়াতাড়ি কি হবে, খুব তাড়াতাড়ি এটা হচ্ছে গিয়ে তোমার হয়ে যাবে, BeO-তে কনভার্ট হয়ে যাবে। তাহলে এরকম থাকবে না, তো তাপীয় স্থায়িত্বের ক্রমটা হচ্ছে আমার এটা তাপীয় স্থায়িত্বের ক্রম। এবার দেখো এদের যে সালফেট লবণগুলো রয়েছে, এদের সালফেট যারা, সেই সালফেটের হচ্ছে গিয়ে জলে দ্রাব্যতা, এই ধাতুগুলো সালফেটের জলে দ্রাব্যতা। দেখো যখন জলে দ্রাব্যতা বলবে সেখানে দুটো ফ্যাক্টর কাজ করে। প্রথম কথা হচ্ছে গিয়ে
যে যদি হাইড্রেশন এনথালপির মানটা যদি জালিকা শক্তিকে অতিক্রম করতে পারে তাহলে কিন্তু সহজে দ্রবীভূত হবে। ধরো আমি বলছি সালফেটের সাইজটা অনেক বড়, সালফেট মূলকের সাইজটা অনেক বড়, এতটাই বড় যে এখানে ক্যাটায়নের সাইজটা কোনো ফাংশন করে না। সালফেটের সাইজটা খুব বড় হওয়ার জন্য হয় কি, এদের প্রত্যেকের BeSO4 থেকে একদম BeSO4 এই পর্যন্ত যারা রয়েছে তাদের প্রত্যেকের জালিকা শক্তির মানটা হচ্ছে গিয়ে প্রায় স্থির থেকেই যায়, জালিকা শক্তির মানটা স্থির থেকেই যায়। আমি কি বলেছিলাম, যদি হাইড্রেশন এনথালপি জালিকা শক্তিকে অতিক্রম করে তাহলে তাড়াতাড়ি দ্রবীভূত হবে। কিন্তু খেয়াল করে দেখো এখানে Ba+2 এর আধান ঘনত্ব অনেক বেশি Ba+2 চেয়ে। স্বাভাবিক নিয়মে কি হচ্ছে, এর আধান ঘনত্বটা বেশি হওয়ার জন্য কি হচ্ছে, এর হাইড্রেশন এনথালপি অনেক বেশি হচ্ছে। তার মানে জল অণুগুলো বেশি সংখ্যায় এখানে যুক্ত হচ্ছে, জল অণুগুলো বেশি সংখ্যায় যুক্ত হওয়ার ফলে বেশি পরিমাণে শক্তি ত্যাগ করছে। তার মানে হাইড্রেশন এনথালপি কি হচ্ছে, বেশি হচ্ছে। তাহলে হাইড্রেশন এনথালপি বেশি হওয়ার জন্য এই জালিকা শক্তিকে অতিক্রম করছে, যার জন্য দ্রবীভূত হয়ে যাচ্ছে। whereas Da+2 এর আধান ঘনত্ব অনেক কম, যার জন্য হাইড্রেশন এনথালপির মান অনেক কম। হাইড্রেশন এনথালপির মান কম হওয়ার জন্য কি হয়ে যাচ্ছে, জালিকা শক্তিকে অতিক্রম করতে পারছে না, যার জন্য এর দ্রাব্যতাটা কমে যাচ্ছে। সুতরাং জলীয় দ্রবণে দ্রাব্যতার ক্রম হচ্ছে গিয়ে, জলীয় দ্রবণে দ্রাব্যতার কম MgSO4 মানে this greater than this greater than CaSO4 greater than SrSO4 greater than BaSO4। এগুলো হচ্ছে গিয়ে এদের ক্রম। এবার দেখো ক্লোরাইড, এদের যে ক্লোরাইডের চরিত্র, স্বাভাবিকভাবে BeCl2, আমি যদি বলি এর ক্যারেক্টারটা কি হবে, না এর ক্যারেক্টার সমযোজী চরিত্রের হবে, কারণ স্বাভাবিক নিয়মে কি B+2 এর আধান ঘনত্ব কি বেশি, যার জন্য BeCl2 যেটা তৈরি করছে সেই BeCl2 চরিত্রটা কি সমযোজী চরিত্রের। তা সমযোজী চরিত্র হলেই কি হবে, তার গলনাঙ্কটাও কম হয়ে যাবে অটোমেটিক্যালি। আর মজার ব্যাপার, এই BeCl2 যখন কঠিন অবস্থায় থাকে তখন ওদের ক্যারেক্টারটা কেমন, ওরা পলিমারাইজ করে। কিরকম করে পলিমারাইজ করে না, BeCl এরকম ভাবে পলিমারাইজ করতে করতে চলে যায়, পলিমারাইজ করতে করতে চলে যায়। মানে যখন কঠিন অবস্থা থাকবে BeCl2, এমনিতে যখন সিঙ্গল গ্যাসিয়াস স্টেটে থাকে তখন এটা স্ট্রেট লাইন হয় BeCl, কারণ এটা sp হাইব্রিডাইজড হয়, আর স্ট্রেট লাইন হয়। কিন্তু যখন ওরা সলিড ফর্মে চলে যায় তখন পলিমারাইজড করবে। সলিড ফর্ম মানে কি, মানে অনেকগুলো অণু একদম দৃঢ়ভাবে আবদ্ধ অবস্থায় থাকবে, তখন তো ওরা পলিমারাইজড করে যাবে। তখন এইরকমভাবে ওরা শৃঙ্খল আকারে ওরা মানে অ্যাকচুয়ালি এদের গঠনটা হবে সলিড ফর্মে BeCl2 হলেন, এই ফরম্যাট ওরা হচ্ছে গিয়ে লাভ করে যাবে।